2028 ত্রিপুরা বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক, কর্মচারী ও পেনশনের কাছে প্রধান যে ইস্যু সেটা হলো অষ্টম বেতন কমিশন। যেহেতু সরকার সমস্ত ধরনের প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীর দ্বারা চালিত হয়, সরকার শিক্ষক কর্মচারীদের জন্যই সরকার পরিচালিত হয়, শিক্ষক কর্মচারীদের ঠিকঠাক কাজ করলেই সরকারের উন্নয়ন হয়। তাই কিন্তু এই যে সরকারি কর্মচারীদের যে এই যে অষ্টম বেতন কমিশন বা বঞ্চনা, এটা কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর হয়ে কাজ করবে 2028 সনের নির্বাচনে। এর উপর ভিত্তি করে বলাই যেতে পারে অষ্টম বেতন কমিশন একমাত্র রাস্তা বা একমাত্র পথ ত্রিপুরা সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য। এবং আমরা আশা যেটা আমরা করছি, একমাত্র অষ্টম বেতন কমিশনই পারবে ত্রিপুরা যে সরকারি কর্মচারীরা আছে তাদের বঞ্চনা দূরীকরণে। ত্রিপুরায় বিভিন্ন ক্যাটাগরি সরকারি কর্মচারীরা কাজ করছে, যেখানে নিয়মিত কর্মচারীরা যারা আছে, যারা 22% দিয়ে বকেয়া আছে, অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা যারা আছে তারা নিয়মিতকরণের জন্য দাবি জানিয়ে আছে এবং সমকাজে সমবেতনের জন্য দাবি জানিয়ে আছে। ফিক্সড পে কর্মচারী বা শিক্ষক যারা আছে, যারা চাকরির প্রথম দিন থেকে রেগুলারেশনের জন্য এটা দাবি জানিয়ে আছে। আউটসোর্সিং কর্মচারী যারা আছে, যারা 11 মাসে কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে, তারা দাবি জানিয়ে আছে সরকার যেহেতু ডাইরেক্ট তাদের নিয়োগ করে, ডিপার্টমেন্ট যাতে ডাইরেক্ট তাদের নিয়োগ করে, কারণ আউটসোর্সিং চাকরির কোনো ফিউচার বা ভবিষ্যৎ নেই। এরকম প্রচুর ক্যাটাগরির জব আছে। এর মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্যাটাগরির জব আছে যেগুলোতে মাসে বেতন হচ্ছে না, যেমন রেগা কর্মচারী, তারপরে স্বাস্থ্য মিশন অধীনে কর্মচারী, তারা 2 মাস 3 মাস 5 মাস পরে একবার বেতন পাচ্ছে। সব কিছু মিলে সমস্ত কর্মচারীর মাঝখানে একটা বঞ্চনা আছে। সেই বঞ্চনাটা একমাত্র অষ্টম বেতন কমিশনই পারবে দূর করতে। একবার অষ্টম বেতন কমিশন যদি চালু হয়ে যায়, আশা করি সেই সমস্যাটি দূর হবে। যেমন নিয়মিতকরণ ও সময় মতো বেতনের দাবিতে ডেপুটেশন দিতে হচ্ছে। নিয়মিতকরণ তো দূরের কথা, সময় মতো বেতনের দাবিতে ডেপুটেশন দিতে হচ্ছে। অষ্টম বেতন কমিশন হলে হয়তো সেই সমস্যাটা আর থাকবে না। যেখানে আরেকটা প্রতিবেদন উঠে এসেছে, অধিকার সবার জন্য এক। এখানে নিয়মিত কর্মচারীরা যেরকম ম্যাক্সিমাম সংখ্যক স্যালারি তারা পাচ্ছে, যদিও বকেয়া থেকে যাচ্ছে, অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু সেম ক্যাটাগরির কাজই করছে ত্রিপুরা সরকারের অধীনে, তারাও কিন্তু সেম ক্যাটাগরি বেতন বা সমকাজের সমবেতন কিন্তু আশা করছে। কারণ বাজার থেকে জিনিসপত্র কেনা হয়, সেই বাজার থেকে কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ নিয়মিত সমস্ত কর্মচারীই জিনিসপত্র কিনে। অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বাজারে কম থাকে না, তাদের জন্য কিন্তু বাজারে সেম দাম থাকে। ফিক্সড পে বলে চাকরির প্রথম 5 বছর বাজারে জিনিসপত্রের দাম কিন্তু কম থাকবে না, সেম ক্যাটাগরির দামই থাকবে। তাই ডিএ যেটা জিনিসপত্রের দামের উপর ভিত্তি করে ডিএ যেটা দেওয়া হয়, সেই ডিএটা তো কেন আমরা বঞ্চিত হব। আমরা যেটা আগেই বলেছি, 2028 সালে বিধানসভা নির্বাচন একটা পাখির চোখ। 2028-এর বিধানসভা নির্বাচনের পূর্বে অষ্টম বেতন কমিশন ঘোষণা করতে হবে। আর শিক্ষক কর্মচারী পেনশনের সেদিক দিকে তাকিয়ে দিন গুনছেন। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘণ্টা বাজিয়ে দিয়েছে বিজেপি সরকার। সেই কারণে ত্রিপুরা কর্মচারীরা সেদিকে তাকিয়ে ধীরে ধীরে গুনগুন চলছে অষ্টম বেতন কমিশনের। যেহেতু দিল্লি ও আগরতলা একই দলের সরকার, রাজ্যের কর্মচারী পেনশনের সেই আশাতেই রয়েছেন যে এবার অষ্টম বেতন কমিশন পাচ্ছেন তারা। দীর্ঘ বাম জামানায় ত্রিপুরার কিন্তু পে কমিশন গঠিত হয়নি। বাম সরকারের পে রিভিউ কমিটি করে শিক্ষক কর্মচারী পেনশনে যুগ যুগ ধরে বঞ্চনার সাগরে ভাসিয়ে দিয়েছেন, যার খেসারত বাম সরকারকে হাতে হাতে পেয়েছেন। 2028 সালে বিধানসভা নির্বাচন এক বিশাল অংশের সরকারি কর্মচারীরা মুখ ঘুরিয়ে নিয়েছিল তৎকালীন বামপন্থী সরকার থেকে। যদিও বিজেপি নীতিতে ঘোষণা দিয়েছিল 2028 সালের নির্বাচনের পূর্বে ক্ষমতা এলে অষ্টম বেতন কমিশন গঠন করবে। তা কিন্তু গঠন করেনি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল, তিনি কিন্তু সেই সপ্তম বেতন কমিশন কিন্তু গঠন করেনি। প্রতিশ্রুতি কিন্তু ছিল সপ্তম বেতন কমিশন দেওয়া, কিন্তু সেটা গঠন করেনি। প্রতিশ্রুতি ছিল অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মীদের দাবি রেগুলেশন করা, সেটা কিন্তু করা হয়নি। এবার কিন্তু ক্ষমতা আহরণের 10 বছর বিজেপি যে দলের, তা ফলে স্বাভাবিকভাবে কর্মচারী আশাবাদী অষ্টম বেতন কমিশন দেবেই। কারণ 2028 সালের নির্বাচনের আগে কিন্তু আর কোনো রাস্তা নেই সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য, তাদের বুট পাওয়ার জন্য। আশাবাদী অষ্টম বেতন কমিশন দেবেই, অন্যথা হলেই বিপদ। কারণ বুটটা করে কিন্তু কর্মচারীরা। ত্রিপুরার মতো ছোটো রাজ্য, যেহেতু শিক্ষক কর্মচারী পেনশনের বুটে এক বিশাল ফ্যাক্টর, তাই প্রাক্তন ত্রিপুরা সরকারের চিকিৎসক, কর্মচারী, মুখ্যমন্ত্রী মানিক শাহর দিকে তাকিয়ে রয়েছে দীর্ঘ বঞ্চিতরা। ইতিমধ্যে ত্রিপুরা সরকার অধীনে কর্মচারীরা সেন্ট্রাল থেকে তুলনা করলে 22% ডিএ পাচ্ছে। যদিও পার্শ্ববর্তী রাজ্য আসামও 55% পুরো ডিএ পেয়ে যাচ্ছে, কিন্তু ত্রিপুরার সঙ্গে কর্মচারীরা কিন্তু সেই ডিএ কিন্তু পাচ্ছে না। সামনের মাসেই জুলাই
কেন্দ্রীয় সরকার আরও এক কিস্তি দিয়ে দেবে, তখন ডিএর পরিমাণ আরও বেড়ে যাবে, কেন্দ্রের সাথে রাজ্যের যে ডিএর ব্যবধান এভাবে বাড়তেই থাকবে। সৌরশক্তি কমিশনের ঘোষণা পূর্বে 2025 সালে 31 অক্টোবরের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীরা যদি বকেয়া ডিএ মিটিয়ে দিতে হয় না দেয়, তাহলে সৌরশক্তি কমিশনের টাকা আসবে, এবং বকেয়া ডিএ না মিটিয়ে যদি অষ্টম বেতন কমিশন গঠন করা হয় তাহলে কিন্তু আগের বঞ্চনা কিন্তু আর শেষ হবে না। এই প্রসঙ্গে এসে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি 2026 সনে ত্রিপুরায় পরপর 2টা নির্বাচন, যার উপর 2028 সালে বিধানসভা নির্বাচনটা নির্ভর করছে। 2026 সনে রাজ্যের জনজাতি এলাকায় এডিসি নির্বাচন, এডিসি যার দখলে থাকে রাজ্যের মঞ্চতে তারাই ঘুরে ফিরে বসে। আর এক্ষেত্রে বলা যেতেই পারে এডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর সংখ্যক শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে যারা এডিসি ভোটার, যেহেতু তারা চাকরি করে বা এডিসি ভোটার, তাই এক্ষেত্রে ত্রিপুরা রাজ্য সরকার উচিত তাদের কথা মাথায় রেখে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য 2026 এপ্রিল মাসে এডিসি ভোটের পূর্বে যদি পাহাড়ে সিপিএম কংগ্রেসের আগের প্রতিপত্তি কিছুটা অবশিষ্ট নেই, তবু যদি তারা কিছুটা যদি সেখানে নাক গলাতে পারে তাহলে কিন্তু বর্তমান শাসক দলের কিন্তু সেটা প্রবলেম হয়ে যাবে। কারণ কোনো কিছু না দিয়ে, কোনো প্রতিশ্রুতি না পূরণ করে নির্বাচনে যদি যাওয়া হয়, যদি স্বচ্ছভাবে নির্বাচন হয়, তাহলে কিন্তু ভোট বাক্সে কিন্তু সেটা নেগেটিভ প্রতিফলন ঘটবে। বিরোধীদের এই সুযোগ না দিয়ে 2025 সনের অক্টোবর মাসের 31 তারিখের ভিত্তিতে যদি ত্রিপুরা সরকার 22% দিয়ে যে বকেয়া আছে বা অন্যান্য যে প্রতিশ্রুতিগুলি ছিল নিয়মিত অনিয়মিত কর্মচারীর জন্য, সেগুলি যদি পূরণ করে তাহলে কর্মচারী ভোট কিন্তু বর্তমান সরকারের একদম কাছাকাছি দিয়ে যাবে, বর্তমান সরকারের সাথে সাথে সেটা যাবে। তাহলে কিন্তু 2026-এর নগর পঞ্চায়েত নির্বাচনে বা এডিসি নির্বাচনে সরকারের কোনো সমস্যা হবে না, সরকার কিন্তু খুব সুন্দরভাবেই চলে আসতে পারবে। লোকাল বডি নির্বাচন হলো বিধানসভা নির্বাচনের পূর্বে জনমত যাচাই, এই ভোটগুলি সেরিমনিয়াল বলা হয়। আর এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনরা ভোট নিশ্চিত করতে হবে। তাই রাজ্য কর্মচারী বা পেনশনের ভোট পাওয়ার জন্য একটাই রাস্তা, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া এবং অষ্টম বেতন কমিশন গঠন করা, যাতে কর্মচারীদের মাঝে সরকারের প্রতি একটা ভালো ইমেজ তৈরি হয় এবং কর্মচারীরা যাতে সেই যে আশাটা ছিল, সেই প্রতিশ্রুতিটা ছিল, সেটা পালন করে বা সেটা পাওয়ার জন্য একটু আশা জাগ্রত হয়। এক্ষেত্রে কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিয়ে নিজেদের অনুকূলে আনতে পারে সরকার, যেখানে উল্লেখ করতেই হয় যেহেতু নর্থ ইস্টের রাজ্যগুলি স্পেশালিটি, তাই 2024 বা 2025 সালে 31 অক্টোবর মধ্যে বকেয়া দিয়ে মিটিয়ে দিলে সৌরশক্তি কমিশনের কাছে তা কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে দেখানো যাবে। সৌরশক্তি কমিশনের মেয়াদ শুরু হবে 2026 সনের 1 এপ্রিল থেকে। এর আগেই কিন্তু লাস্ট যে 6 মাসের স্যালারি স্ট্রাকচারটা সম্ভবত অ্যাভারেজ করে সৌরশক্তি কমিশনের টাকা রিলিজ করে আগামী 5 বছরের জন্য। তাই অক্টোবরের ভিতরে যদি বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাসে ত্রিপুরা সরকারি কর্মচারীরা ম্যাক্সিমাম সংখ্যক বেতন পাবে, ম্যাক্সিমাম স্যালারি পাবে, এবং এই যে স্যালারিটা দেওয়া হবে, এই যে স্যালারিটা বৃদ্ধি পাবে, ওই স্যালারিটা কিন্তু সৌরশক্তি কমিশনে সেটা কার্যকর হবে, সেটা অ্যাকসেপ্ট করা হবে, এবং তখন কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের বঞ্চনা অনেকটা দূর হয়ে যাবে। আমরা আশা একটু বেশিই করছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ 4 মাস আছে। কতটুকু পসিবল, রাজ্য সরকারের কতটুকু চিন্তাধারা আছে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার, সেটা সময়ই বলবে। তবে যতটুকু শোনা যাচ্ছে ম্যাক্সিমাম 5 থেকে 7% দিয়ে দিতে পারে। তবে যদি সরকার সহায় হয়, সরকার যদি ভালো চিন্তাধারা থাকে যে কর্মচারীদের বুট প্রয়োজন, কর্মচারীদের আমাদের ফেভারে থাকতে হবে, কর্মচারী আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আমরা পালন করলে কর্মচারীদের বুটটা আমরা অনায়াসেই অনেক ইজিতে পেয়ে যাব, তাহলে অবশ্যই সেই বকেয়া বা সেই যে প্রতিশ্রুতিগুলি পূরণ করতে হবে বা করতে পারে। কিন্তু যা দেখা যাচ্ছে পরিস্থিতি, আগামী 7 বছর 8 বছর যেগুলো পূরণ করা হয়নি, আমরা 4 মাসে সেগুলো পূরণ হয়ে যাবে, সেটাও অনেক বড় আশা, অনেক বড় কল্পনা। কিন্তু সময় কিছুই বলা যাচ্ছে না, কারণ সেন্ট্রাল ও স্টেটে কিন্তু সেম গভর্নমেন্ট। ইতিমধ্যে বর্তমান জোটের 2টা টার্ম শেষের পথে। এখনও যদি বঞ্চনা নিরসনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তা গল্পই থেকে যাবে। কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী সুধীররাজ মজুমদার সময় কেন্দ্রীয় বেতন কম দিয়ে কর্মচারীরা যে মনে জায়গা করে নিয়েছিল, এখনও ত্রিপুরা সরকারি কর্মচারীরা যারা পুরাতন কর্মচারীরা আছে, যারা সুধীররাজ মজুমদারের সময় ছিল না, নতুন চাকরি জয়েন করছে, তারাও কিন্তু ওই যে ইতিহাসটা বারবার পড়ে আছে, বারবার সেটা শুনে আছে, তারাও কিন্তু সম্মানের চোখে দেখছে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা সুধীররঞ্জন মজুমদার, উনি কিন্তু সেন্ট্রাল পে কমিশন ত্রিপুরায় গঠন করে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেই সিদ্ধান্তের ফলে ত্রিপুরা সরকারি কর্মচারী এমনভাবে উপকৃত হয়েছে যে ওনার অবদানটা এখনও বলতে পারছে না। এই আশা কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর উপর করছে। আশা করছি ডক্টর মুখ্যমন্ত্রী মানিক শাহও আমাদের কর্মচারী বা সম্মানিত কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দিতে একটা সঠিক পদক্ষেপ নেবে।
এটা তখনই সম্ভব যখন অষ্টম বেতন কমিশন বা বকেয়া দিয়ে মিটিয়ে দেবে। সিপিএম তালে গা মেলালে ভুল হয়ে যাবে। বাম জমানায় পে রিভিউ কমিটি করে বঞ্চিত দীর্ঘায়িত করেছে মানিক সরকার, এবং সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারকে উপড়ে ফেলে দিয়েছিল ত্রিপুরা কর্মচারী এবং সাধারণ মানুষ বেকাররা। এবং বর্তমান সরকার যদি সেম কাজই করে তাহলে কিন্তু তার পরিণতি কর্মচারীর বুটে কিন্তু প্রতিফলিত হবে। রেকর্ড বঞ্চনা রেকর্ড বাজিয়ে 25 বছর কাটিয়ে দিয়েছিল তৎকালীন সরকার। বর্তমান সরকার সেই বঞ্চনার রেকর্ডও নেই, সেন্ট্রালও ও স্টেটের সেম গভর্নমেন্ট। তাই আশা করা যাচ্ছে সমস্ত কর্মচারীরা আশা বা প্রত্যাশা এটা পূর্ণ হবে। ত্রিপুরা কেন্দ্রীয় রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু একই বাজার থেকে কিন্তু কেনাকাটা করে। তো পার্থক্য কেন হবে? যেহেতু এখন দিল্লি ও আগরতলা একই সরকার, সুতরাং ন্যায্য প্রাপ্তি আশা করা যেতেই পারে। নর্থ ইস্টের আসাম, অরুণাচল, অন্য রাজ্যগুলি যদি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে, তবে ত্রিপুরা কেন নয়? ওষুধ, চাল, মাছ, মাংস সমস্ত জিনিসের দাম কিন্তু গগনচুম্বী। যদি ত্রিপুরা নর্থ ইস্টের যে জিডিপিতে যদি ত্রিপুরা 2 নম্বরে থাকে, ত্রিপুরা নর্থ ইস্টের দ্বিতীয় সবচেয়ে উন্নতপূর্ণ রাজ্য, তাহলে অরুণাচল প্রদেশ থেকেও যদি এগিয়ে থাকে, মেঘালয় থেকে এগিয়ে থাকে, মণিপুর থেকে এগিয়ে থাকে, তাহলে ডিএর দিকে ত্রিপুরা ও নর্থ ইস্টের সবচেয়ে শেষের দিকে কেন? এবং সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট থাকলে যে আমরা একটা আশা ছিল, সে প্রত্যাশা ছিল, কেন পূরণ করা হচ্ছে না? ডাবল ইঞ্জিন কি নর্থ ইস্টের আসাম স্টেটে এসে কি আটকে গেছে? ত্রিপুরা কি সেটা ঢুকতে পারছে না? কোনো সমস্যা আছে রাস্তাঘাটে? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন কিন্তু থেকে যাচ্ছে। এবং এই যে প্রতিবেদনটা উঠে এসেছে, প্রতিবেদনের উপর ভিত্তি করে এটাই বলা যাচ্ছে, একমাত্র অষ্টম বেতন কমিশনই পারবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে। যারা ফিক্সড পেতে আছে, টেট পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে, জিআইবিটি পরীক্ষার কঠিন পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে, এরপরে ফিক্সড পেতে কেন থাকতে হবে? চাকরি প্রথম দিন থেকে রেগুলেশন করে দেওয়া হবে না, সেটা প্রতিশ্রুতি ছিল। অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের দাপে নিয়মিত কোনো প্রতিশ্রুতি ছিল। গত 7 বছরে একজন অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা হয়নি। কেন করা হচ্ছে না? কেন সেই প্রতিশ্রুতিগুলো পালন করা হচ্ছে না? তা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন। এগুলো কিন্তু 28 নির্বাচনে নেগেটিভ প্রতিফলন ঘটবে বা ঋণাত্মক প্রতিফলন কিন্তু ঘটবে ভোট বাক্সে, যদি সরকার এই অষ্টম বেতন কমিশন বা অন্যান্য প্রতিশ্রুতিগুলো যদি ঠিকঠাক পালন না করে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।